এবার ডিভোর্সের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালো স্রোত। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা জজ সাহেব বলতে থাকে যে, দেখুন মিসেস স্রোতস্বিনী, আমি আপনাকে একটা কথা বলতে বাধ্য হচ্ছি। আমার আসলে এই কথাটা বলাটা কোনো মতে এই সিচুয়েশনে সাজে না, কিন্তু তা সত্ত্বেও আমি আপনার চোখে মুখে পরিষ্কার দেখতে পাচ্ছি যে আপনি যে মানুষটাকে ডিভোর্স দিতে চলেছেন, সেই মানুষটাকে আপনি সম্পূর্ণরূপে যথেষ্ট পরিমাণে ভালোবাসেন এবং তাকে ছাড়া আপনার জীবনটা একদমই অসম্পূর্ণ। কিন্তু সেই সকল কিছুকে পেছনে ফেলে আপনি কেন যে ডিভোর্সের পথে হাঁটছেন, আমি সেটাই বুঝতে পারছি না। অন্যদিকে সার্থক বলতে থাকে যে, থাক না, ও যখন মন থেকে আমাকে ডিভোর্স দিয়ে আমার কাছ থেকে মুক্তি পেতে চায়, তাহলে আমি বলবো যে সেটাই ভালো। কারণ একটা সম্পর্কের মধ্যে তিক্ততা নিয়ে বেঁচে থাকা থেকে তো আমি বরঞ্চ বলবো যে মান সম্মান নিয়ে বেঁচে থাকাটা অনেকটা বেটার। অন্যদিকে জজ সাহেব বলতে থাকে যে, দেখুন আপনি যে খুব একটা ডিভোর্সটা চাইছেন সেরকমটা কিন্তু নয়। কারণ আমি পরিষ্কার বুঝতে পারছি আপনাদের দুজনকে দেখে যে আপনারা দুজন হয়তো বা মান অভিমানের জেরে এইরকম একটা ডিসিশন নিয়ে নেওয়ার চেষ্টা করছেন। কিন্তু তা সত্ত্বেও আমি আপনাদেরকে বলবো, পরবর্তীতে ভবিষ্যতে গিয়ে কিন্তু আপনারা যথেষ্ট পরিমাণে আফসোস করবেন এই সম্পর্কটাকে শেষ করে। তাই আপনারা যদি চান, আপনি প্রয়োজনে আপনাদেরকে আরও 6 মাসে সময় বাড়িয়ে দিতে পারি। অন্যদিকে স্রোতকে দেখে সার্থক বলতে থাকে যে, না ইওর অনার, আমার মনে হয় না যে তার কোনো রকম কোনো প্রয়োজন পড়বে। কি স্রোত ঠিক সেই মুহূর্তে জজ সাহেব বলতে থাকে যে, ঠিক আছে, আপনাদের যখন ডিসিশন নেওয়া হয়ে গিয়েছে, আপনারা যখন আপনাদের সিদ্ধান্তেই অটল থাকবেন, তাহলে আমার এর মধ্যে কোনো রকম কোনো কথা বাড়িয়ে লাভ নেই। আপনারা বরঞ্চ এই ডিভোর্স পেপারে সিগনেচারটা করে দিন। অন্যদিকে যেই মুহূর্তে কিনা সার্থকের হাতে জজ সাহেব সেই সিগনেচার করার জন্য পেপারসটা দেয়, ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে থাকে যে, না, আমার একটা ইচ্ছে আছে যে প্রথমে এই ডকুমেন্টের মধ্যে সিগনেচারটা যাতে স্রোতই করে। কারণ স্রোত আমাদের সম্পর্কটা ভাঙার জন্য সবথেকে বেশি এক্সাইটেড ছিল। তাই আমি বলবো যে শুভ কাজটা বরঞ্চ স্রোতই সারুক। অন্যদিকে যখন স্রোত সেই ডিভোর্স পেপারে সিগনেচার করতে নেয়, ঠিক সেই মুহূর্তে সেই ডিভোর্স পেপারে সিগনেচার করার জন্য স্রোত অনেকটা টাইম নিয়ে নেওয়ার মতো জজ সাহেব বলতে থাকে যে, দেখুন এখনও পর্যন্ত আপনি কলমটা অবধি বসাতে পারেনি এই পেপারসে, তাহলে নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যে এই ডিভোর্সটা হয়ে যাওয়ার পর আপনি ঠিক কতটা কষ্ট পাবেন। তাই আমি বলছি যে চাইলে আপনি আবার একটু ভেবে নিতে পারেন, না হয় কিছুটা সময় নিন, আপনি আপনারা দুজনের মধ্যে বোঝাপড়া সেরে নিন, তারপরে না হয় আমরা আবারও বসি। ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে থাকে যে, তার আর কোনো প্রয়োজন পড়বে না, এক্ষুনি স্রোত সিগনেচার করে দেবে। স্রোত সিগনেচারটা করো, তোমার তো সবথেকে বেশি তাড়া ছিল, তাহলে এখন সিগনেচারটা করতে এতটা সময় লাগাচ্ছ কেন বলো তো? বাইরে সকল আমাদের জন্য ওয়েট করছে। অন্যদিকে যখন স্রোত অনবরত চোখের জল ফেলতে থাকে, ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে থাকে যে, এই চোখের জল দিয়েই তুমি এই সিগনেচার করা থেকে বিরত থাকো না স্রোত। তুমি কেন সিগনেচারটা করতে যাচ্ছ বলো তো? আমার উপরে তোমার যত রাগ ক্ষোভ আছে সেটা তো আমরা নিজেদের মধ্যে করেও মিটমাট করে নিতে পারবো, তার জন্য নিশ্চয়ই আমাদের ডিভোর্সের কোনো প্রয়োজন নেই। অন্যদিকে স্রোত যখন অবশেষে সেই ডিভোর্স পেপারে সিগনেচার না করে সেখান থেকে উঠে চলে যায়, ঠিক সেই মুহূর্তে জজ সাহেব বলতে থাকে যে, দেখেছেন, আমি বলেছিলাম না যে আমার চোখের পলক এতটাও খারাপ হতে পারে না। আমি খুব ভালো করে বুঝতে পেরে গিয়েছিলাম যে এরা জন্ম জন্মান্তরের জন্য ঈশ্বরের আশীর্বাদে এদের জুটিটা বানানো হয়েছে। কোনো মতে এরা একে অপরের থেকে আলাদা হওয়াটা কোনো মতে অ্যাকসেপ্টই করতে পারবে না। দেখলেন তো, সেটাই তো হলো। তাই আমি আপনাদেরকে বলছি যে আপনারা যখন কোনো কেস হাতে নেবেন, আপনারা প্লিজ অ্যাডভোকেটের প্রফেশনটাকে প্রফেশনালি ট্যাকেল করতে গিয়ে অন্যদের সাথে এরকম অবিচার করে নেবেন না, তাদেরকে একটু সময় দেওয়ার চেষ্টা করবেন। ঠিক সেই মুহূর্তেই স্রোতের পেছনে পেছনে সার্থক ছুটে যায় এবং সার্থক বলতে থাকে যে, কী ব্যাপার স্রোত, সিগনেচারটা করলে না তোমাদের লাগে? আমি সেটা